ভারতের মহানগর দিল্লি, যার অফিসিয়াল নেম দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে দিল্লি যমুনা গঙ্গা নদীর উপত্যকায় অবস্থিত ও পাঞ্জাব অঞ্চলের অংশ। Assalamu alaikum. Hello tourist buddy family members. Welcome back to our channel. It's me Nixon. চলে আসলাম দিল্লি হিমাচল প্রদেশ সিরিজের 7th এপিসোড নিয়ে। আমাদের আগের 6th এপিসোড সাজানো হয়েছিল আমাদের মানালি ট্যুর সম্পর্কে। এপিসোড 6 এর লিংক উপরের আই বাটন এবং আমাদের এই সিরিজের সব এপিসোড লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, প্রয়োজনে চেক করে নিতে পারেন। আমাদের আজকের ব্লগ সাজানো হয়েছে দিল্লিতে 3 দিন আমরা কোথায় ঘুরলাম, কি করলাম, কি খেলাম এইসব সম্পর্কে। 2রা ফেব্রুয়ারি 2024 শুক্রবার সকাল 6টায় আমরা মানালি থেকে দিল্লি এসে পৌঁছালাম। দিল্লির পাহাড়গঞ্জে আমাদের রুম বুকিং দেয়া ছিল হোটেল 7 সিস ইনে। হোটেলে ফ্রেশ হয়ে আমরা বাইরে বের হলাম পাহাড়গঞ্জের এরিয়াতে। পাহাড়গঞ্জে আমরা বের হয়ে আমাদের চোখে পড়লো সাউথ ইন্ডিয়ার একটি হোটেল, আন্না হোটেল। ভাবলাম সাউথ ইন্ডিয়ান হোটেল থেকে সকালের নাস্তাটা সেরে নেই। সকালের নাস্তাটা সেরে ফেললাম দোসা দিয়ে। সকালের নাস্তা শেষ করে আমরা চলে গেলাম কারোরবাগ। এখানে আমাদের কিছু পার্সোনাল কাজ আছে। কাজ শেষ করে আমরা চলে যাই বড় বাজার রোডের দিকে। আর সেখানে অনেক বেশি স্ট্রিট ফুড পাওয়া যায়। বেসিক্যালি এই জায়গাটা স্ট্রিট ফুডের একটা সমাহার। এখানে আমরা বেশ কিছু স্ট্রিট ফুড ট্রাই করি, যার মধ্যে চাউমিন ছিল পার প্লেট 100 রুপি করে, ফ্রুট থালা ছিল 60 রুপি করে, আর 80 রুপি করে ছিল আমাদের আনার জুস। তারপর সেখান থেকে আমরা চলে যাই জনপদ মার্কেটে। জনপদ মার্কেটের এই সাইডে সব কিছু পাওয়া যায়। যারা প্রচুর দামাদামি করতে পারে তাদের জন্য এই মার্কেট বেস্ট অপশন। এই জনপদ মার্কেট সম্পর্কে একটা ধারণা দিতে পারি, আর তা হলো এই স্ট্রিট মার্কেটে জামা কাপড় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের রেপ্লিকা ব্যাগ, বেল থেকে শুরু করে ঘর সাজানোর সব কিছুই পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা শপিং এ এতটাই ব্যস্ত ছিলাম যে এই মার্কেটের অধিকাংশ ফুটেজই আমরা নিতে পারি নাই। তারপর আমরা গুগল ম্যাপ দেখে হেঁটে হেঁটে চলে যাই কনট প্লেসে, যার সংক্ষিপ্ত নাম সিপি। কনট প্লেস দিল্লি শহরের সবচেয়ে বিখ্যাত শপিং হাব। এই জায়গার আশেপাশে সব দামি দামি ব্র্যান্ড আছে। এই কনট প্লেস সম্পর্কে একটা ধারণা দিতে চাই। আমরা এখানকার প্রায় সব শপে সেল অফার দেখেছি। এখানকার সব দোকানে কোনো না কোনো প্রোডাক্টের উপর সেল অফার সবসময় থাকে। জনপদ স্ট্রিট মার্কেট থেকে কনট প্লেসের বিভিন্ন ব্র্যান্ডের দোকান থেকে আমরা বেশ কিছু শপিং করি। তারপর আমরা বের হই বিগ বাজারের খুঁজে, কিন্তু দুঃখের বিষয় অনেক খোঁজাখুঁজি করেও বিগ বাজার খুঁজে পেলাম না। তাই চলে এলাম রুমে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম দিল্লি। আমরা দিল্লি ঘুরতে বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি রেড ফোর্ট ভিজিট করব, তারপরে দেখে যাক কোথায় যেতে পারি। অটোতে ওঠার আগে আমরা পাহাড়গঞ্জ এরিয়া থেকে কিছু স্ট্রিট ফুড খেয়ে নিলাম। প্রথমে খাই এই পাও ভাজি, যার প্রাইস ছিল 30 রুপি। তারপর আমরা আবারও ফ্রুট থালা নিই 50 রুপি করে।
দিল্লিতে আমাদের 3টা জিনিস খুব বেশি খাওয়া হয়েছে, 1 চা, 2 কফি আর 3 সুইট কর্ন। যদিও এই সুইট কর্নের ফুটেজ নিতে আমরা ভুলে গিয়েছি। দিল্লি পাহাড়গঞ্জ এরিয়া থেকে রেড ফোর্ট যেতে আমাদের অটো নিয়েছিল 150 রুপি, আর যেতে সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতো। অটো আমাদের এখানে নামিয়ে দেয়। অটো থেকে নেমে প্রথমে চোখে পড়ে এই সুন্দর মসজিদটি। এই মসজিদের নাম শাহী সোনেহরি মসজিদ। এই মসজিদটি নির্মাণ হয়েছে 1747 সাল থেকে 1751 সালের মধ্যে। কুৎসিয়া বেগমের নির্দেশে নবাব বাহাদুর জাবেদ খানের জন্য এই মসজিদটি নির্মিত হয়েছিল। সোনেহরি মসজিদ থেকে কিছুটা হেঁটে সামনে যেতে আমাদের চোখে পড়ল টিকিট কাউন্টার। রেড ফোর্টের এন্ট্রি ফি সম্পর্কে কিছুক্ষণ পরে জানাবো। আগে আসুন এই সুন্দর প্রাচীর বা ওয়াল দেখতে দেখতে সামনে এগিয়ে যাই। দিল্লির লালকেল্লা ভারতের সেই সকল স্থাপনাগুলোর মধ্যে অন্যতম, যার সঙ্গে ভারতীয় শিল্পের যুগ ঐতিহাসিক সূত্রে গাঁথা। স্থাপত্য সৌন্দর্যের বিচারে এই দুর্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ স্থাপত্য চারদিকে ঘিরে আছে দুর্গের প্রাচীর বা ওয়াল, এবং উচ্চতায় অনেক লম্বা। আর এই দুর্গের প্রাচীর অনেক স্মুথ এবং স্ট্রং। দুর্গের দুটি প্রধান দরজা, দিল্লি গেট ও লাহোর গেট। লাহোর গেট হলো প্রধান দরজা। ফাইনালি আমরা এন্ট্রি নিলাম রেড ফোর্টে। ইতিহাসের সেই বিখ্যাত স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। এটার এন্ট্রি টিকিটের দাম হচ্ছে 160 রুপি, দুইজনের মিউজিয়াম সহ। যদি শুধু মাত্র রেড ফোর্ট দেখতে হয় তাহলে 50 রুপি, মিউজিয়াম সহ হলে 80 রুপি, 30 রুপি বেশি। বাট এই প্রাইসটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য। আমরা যখন ফরেন কাউন্টারে গিয়েছি টিকিট কাটার জন্য, ওখানে বলেছি যে সার্কের কোন কান্ট্রিজগুলোর জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা। তখন উনি বললো যে কোন দেশ থেকে আসছেন, আমি বললাম যে আমি ফ্রম বাংলাদেশ। তখন উনি বললো যে আপনি ইন্ডিয়ানদের গেটে দাঁড়িয়ে যান। উনি টিকিট কাউন্টার থেকে আমাদেরকে এই ফ্যাসিলিটিসটা দিল, যেখানে ফরেন কান্ট্রির টিকিট ছিল 600 রুপি, মিউজিয়াম সহ 950 রুপি। ওখানে মাত্র 180 রুপি দিয়ে আমরা দুজন ঢুকে যাচ্ছি রেড ফোর্টের ভিতরে, ইনক্লুডিং মিউজিয়াম। সিকিউরিটি চেকের পরে আমরা লাহোর গেট দিয়ে লালকেল্লার ভিতরে এন্ট্রি নিলাম। পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে নির্মিত বলে এই গেটের নাম লাহোরি গেট। এই গেট দিয়ে ঢুকতেই আমাদের মুখ দিয়ে যে শব্দটি বের হলো সেটি ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিলাম রেড ফোর্টের ভিতরে। লালকেল্লা ইতিহাসের সেই বিখ্যাত জায়গা। আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই রেড ফোর্ট, দিল্লির লালকেল্লা। এই গেট দিয়ে ঢুকে একটি লম্বা আচ্ছাদিত বাজার পথ পড়ে, এর নাম চট্টাচক। এই পথের দুদিকের দেয়ালে দোকানের মতো করে স্টল দিয়ে সাজানো, আর এই চট্টাচকের পথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যদিও এখান থেকে আমরা শপিং করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই স্থাপনাটির নাম নৌবতখানা বা নক্করখানা। এখানে সম্রাটের জন্য গানের আসর বসানো হতো। এই জায়গা দিয়ে কেল্লার ভিতরে ও বাহিরে যাতায়াত করা হতো। এই নৌবতখানা থেকে এর প্রহরীরা জনসাধারণের উদ্দেশ্যে দরবারে সম্রাট ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের আগমনের ঘোষণা দিতেন। সম্রাট ও বিশিষ্ট ব্যক্তিদের আগমনের বার্তা ঘোষণার সময় ড্রাম বাজানো হতো, তাই এই ভবনকে ড্রাম হাউসও বলা হয়। এই স্থাপনাটি আসলেই দেখতে অনেক সুন্দর। এর কারুকার্য দেখলেই মুগ্ধ হয়ে যাবেন। এই দরজা দিয়ে ভিতরে ঢুকতেই যে স্থান দেখা যাবে তা হলো দিওয়ানি আম বা হল অফ অডিয়েন্স। একদম সহজ ভাষায় দিওয়ানি আম হলো একটি দরবারখানা, আর আমরা এখন সেদিকেই যাচ্ছি।
এখান থেকে মুঘল সম্রাট শাহজাহান এবং তার উত্তরসূরিরা সাধারণ জনগণের অভিযোগ শুনতেন এবং রাজ্যের বিভিন্ন সমস্যা সমাধানে আলোচনা করতেন। এখানে সম্রাটের একটি সিংহাসন আছে, যা ঝরোখা নামে একটি অলংকৃত সিংহাসন। এই সিংহাসনে বসে সম্রাট তার রাজ্য পরিচালনা করতেন। সিংহাসনের নিচে একটি মার্বেল মঞ্চ আছে, এখান থেকে উজির বা মন্ত্রী সকলের আবেদন গ্রহণ করতেন। আসুন এবারে আমরা আপনাদেরকে নিয়ে যাই রংমহল, খাসমহল ও দেওয়ানি খাসের দিকে। এই খাসমহল হলো সম্রাটের ব্যক্তিগত বাসভবন। এখানে সম্রাটের মনোরঞ্জনের জন্য নানা কার্যক্রম সম্পাদিত হতো, যেমন হাতি ও সিংহের লড়াই। এই খাসমহল 3টি অংশ নিয়ে গঠিত, যার প্রথম অংশে আসে খোয়াবগাহ বা ঘুমানোর জায়গা, দ্বিতীয় তুষাখানা এবং তৃতীয় ও শেষ গুরুত্বপূর্ণ দিওয়ানি খাস বা বৈঠকখানা। দিওয়ানি খাসকে শাহমহল বা হল অফ প্রাইভেট অডিয়েন্সও বলা হয়। সম্মানিত ব্যক্তি আসলে তাকে এখানে বসানো হতো। এই দিওয়ানি খাসে সম্রাট বসতেন স্বর্ণের তৈরি ময়ূর সিংহাসনে। এই দেওয়ানি খাস ছিল পুরোপুরি শ্বেত পাথরে মোড়ানো, প্রতিটি দেয়াল পুষ্পচিত্রে সজ্জিত। এই পুষ্পচিত্র অলঙ্করণের কাজে ব্যবহৃত হয়েছিল মহামূল্যবান ধাতু। এছাড়াও পূর্বে স্বর্ণের প্রলেপ দিয়ে ছাদ এবং দেয়াল মোড়ানো ছিল। এখন আমরা দেখছি হাম্মামখানা বা সম্রাটের গোসলখানা। দেওয়ানি খাসের উত্তরে অবস্থিত, ভিতরে বেশ কয়েকটি রুম আছে, যেগুলোর একটি রয়্যাল শিশুদের জন্য ব্যবহৃত হতো। এখানে সম্রাটদের জন্য গরম ও ঠান্ডা পানির ব্যবস্থাও ছিল। হাম্মামের পশ্চিমে রয়েছে মোতি মসজিদ। এই মসজিদটি নির্মিত হয়েছিল অনেক পরে। 1659 সালে শাহজাহান পুত্র আওরঙ্গজেব ব্যক্তিগত মসজিদ হিসেবে এটি নির্মাণ করেন। এটি একটি ছোট 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। পুরো মসজিদটি শ্বেত পাথরে নির্মিত। তার ভিতরটা দেখতে এমন। পূর্বে এই পুরো রাজকীয় এলাকা ছিল যমুনা নদীর গা ঘেঁষে। সম্রাটের এই রয়্যাল প্যালেসের রংমহলের নিচ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় যমুনা নদী থেকে পানি জমিয়ে রাখা হতো, যার ফলে রংমহলের ভেতর থাকতো সর্বদা শীতল। রংমহলের ভিতরে এমন ভেস্তি পরিবেশের জন্য এই স্থানটির নাম সম্রাট দেন নহর-ই-বেহেশত। এই মহলটির নাম হীরা মহল। তৈরি করেছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর। এখান থেকে তিনি সূর্য উদয় দেখতেন। এই রেড ফোর্ট ছিল দিল্লি ক্ষেত্রের 7ম নগরী তথা সম্রাট শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানবাদের রাজপ্রাসাদ। পরবর্তীতে দিল্লি থেকে আগ্রাতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল। টুরিস্টরা দিল্লিতে ঘুরতে এসে রেড ফোর্টে আসেন না এমন খুবই কম টুরিস্ট পাওয়া যায়। এই রেড ফোর্ট বর্তমানে একটি জনপ্রিয় টুরিস্ট স্পট এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের এটি একটি শক্তিশালী প্রতীক। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে নির্বাচিত হয়। সম্রাট বৃষ্টিবিলাসী ছিলেন। সরাসরি বৃষ্টি দেখার জন্য তিনি 2টি জায়গা নির্মাণ করেন, নাম সাওয়ান ও বাঁধন। যদি বাংলাতে বলি তাহলে একটির নাম ভাদ্র ও আরেকটির নাম শ্রাবণ। এই পুরো লালকেল্লার এক পাশে এই 2টি স্থাপনা অবস্থিত। মহলের ভিতরের পরিবেশ সজ্জিত করার জন্য আর্টিফিশিয়াল ক্যানালের বিপরীতে মুখোমুখি 2টি প্যাভিলিয়ন থেকে সম্রাট বৃষ্টিবিলাস করতেন। এই 2টি স্থাপনা সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত।
এখন আমরা যাচ্ছি এই দুইটি স্ট্রাকচারের ঠিক মাঝখানে আরেকটি স্ট্রাকচারের দিকে। এই স্ট্রাকচারের নাম জাফর মহল। তখনকার দিনে অতিরিক্ত তাপদাহের সময় এই স্থানটি অত্যন্ত শীতল থাকতো। গরমের সময় এর চারপাশের পানি জমিয়ে রাখা হতো, যার ফলে যমুনা নদীর বাতাস এই জায়গা থেকে প্রবাহিত হলে জমিয়ে রাখা পানির কারণে এই জায়গার বাতাসও শীতল হতো। খুব সম্ভবত এই মহলটি নির্মাণ করেন বাহাদুর শাহ জাফর। আমরা এখন এন্ট্রি নিব রেড ফোর্টের মিউজিয়ামগুলোতে। আমাদের পাশে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এগুলো কোনো মোগল স্থাপনা নয়, এগুলো ইংরেজরা করেছেন। 1858 সালে মোগল সাম্রাজ্য পতনের পর ইংরেজরা এই বিল্ডিং গুলো তাদের সুবিধা অনুযায়ী নির্মাণ করেন। আর এই ভবনগুলোর ভিতরেই আছে মিউজিয়াম। মিউজিয়াম দেখা শেষ করে আমরা রেড ফোর্ট থেকে বেরিয়ে চলে যাই ওল্ড দিল্লিতে। গুগল ম্যাপ ধরে প্রায় 15 মিনিট হেঁটেই আমরা চলে যাই ওল্ড দিল্লিতে। ওল্ড দিল্লিতে এসেই আমরা প্রথমে একটি রেস্টুরেন্ট থেকে আমাদের দুপুরের খাবার খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে যাই দিল্লির জামে মসজিদে। দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ার এই অন্যতম বৃহত্তম মসজিদ ই জাহান নুমা, যার আরেক নাম জামে মসজিদ। মসজিদটিতে জুম্মার নামাজ আদায় হয়, তাই এটিকে জামে মসজিদ বলা হয়। মুঘল সম্রাট শাহজাহান 1644 থেকে 1656 সালের মধ্যে এই মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটির নকশা করেন স্থপতি উস্তব খলিল। 5000 জন শ্রমিক এই মসজিদটি নির্মাণ কাজ করেন। এর নির্মাণের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন সম্রাটের উজির সাদুল্লাহ খান। মসজিদ দেখা শেষ করে আমরা রওনা দিলাম চাঁদনী চকের দিকে। চাঁদনী চকে এসে আমাদের চোখ কপালে উঠলো। যেমন ফুচকা একটা মুখরোচক খাবার, তেমনি চাঁদনী চকে আমাদের কাছে চোখ রোচক মনে হলো। আমার ওয়াইফ এখান থেকে দুমসে শপিং করছে, ইচ্ছা মতো আমার পকেট ফাঁকা করছে। 150 rupees, 200, 300, 200, 250, 5 colors, different colors, different price. চাঁদনী চকের যেই ঝামেলা, এত কিছু শেষ করার পরে ধুমসে ক্ষুধা লাগছে। এখন ক্ষুধা নিবারণ করতে হবে। ক্ষুধা নিবারণ করার জন্য আমরা বেছে নিলাম এই চাঁদনী চকের স্ট্রিট ফুড। দিল্লির ফুচকা সম্পর্কে তো সবাই জানেন, আর আজকে আমরা তা খেয়ে দেখলাম। 5টি পানিপুরি 20 রুপি করে। সত্যি বলতে আমাদের কাছে এই পানিপুরি তেমন ভালো লাগেনি। এর থেকে আমাদের বাংলাদেশের ফুচকা অনেক মজার। পুরো চাঁদনী চকের আশেপাশে অলিগলি ঘুরে ভালোই শপিং করেছি আমরা, আর সাথে অনেক স্ট্রিট ফুডও ট্রাই করেছি। এখানে যত যা খেয়েছি সবচেয়ে বেশি ভালো লেগেছে এই রাবড়ি, পার বাটি 50 রুপি করে। প্রায় 9টার পর আমরা চলে আসি পাহাড়গঞ্জে। এখানে এসে আলম বিরিয়ানি দেখতে পাই। 500 গ্রামের মতো হায়দ্রাবাদি বিরিয়ানি নিলাম 240 রুপি দিয়ে।
আর এই বিরিয়ানি খাওয়া শেষ করে আমাদের আজকের দিন শেষ হল। 4 ফেব্রুয়ারি 2024 আমাদের দিন শুরু হলো এই আলম বিরিয়ানির দোকানের রুমালি রুটি আর চিকেন কোরমা দিয়ে। দিল্লির চিকেন কোরমা দেখে মনে হচ্ছে জাল ফ্রাইয়ের মতো। কোরমার প্লেট হচ্ছে এখানে 1/4 100 রুপি। রুমালি রুটির পার পিস 10 রুপি করেছিল। খাওয়া দাওয়া শেষে আমরা একটা অটো নিয়ে রওনা দিলাম কুতুব মিনারের দিকে। এই পাহাড়গঞ্জ এরিয়া থেকে কুতুব মিনারের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। অটো দিয়ে যেতে দেখলাম দিল্লির রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, সাজানো গোছানো এবং পরিষ্কার। এখানকার ট্রাফিক নিয়মও খুব সুন্দর, ট্রাফিক জ্যাম তেমন নেই বললেই চলে। আপনারা দিল্লির যে কোনো জায়গা থেকে মেট্রো করেও কুতুব মিনার আসতে পারেন। কুতুব মিনার সপ্তাহে 7 দিনই সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিট প্রাইস আপনারা নিচের চার্টে দেখতে পাচ্ছেন। এখন আপনারা নিচের চার্টে দেখতে পাচ্ছেন কুতুব মিনার ঘুরতে আসার বেস্ট সময়। ফাইনালি আমরা চলে আসছি কুতুব মিনারে। দিল্লির পাহাড়গঞ্জ থেকে 230 রুপি অটো ভাড়া দিয়ে চলে আসছি কুতুব মিনার গেটের সামনে। এখন আমরা টিকিট গেটের ভিতরে ঢুকবো। প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কুতুব মিনারের প্রবেশ গেটের সামনে। এখান থেকে কুতুব মিনারে এন্ট্রি নেওয়ার টিকিট কাটতে হবে। আমরা এবারও টিকিট কাউন্টারে বলেছিলাম যে আমরা বাংলাদেশি, সার্কভুক্ত দেশগুলোর টিকিটে কোনো ডিসকাউন্ট হবে কিনা। ওনারা আমাদের থেকে ভারতীয়দের টিকিট প্রাইসই রেখেছে 40 রুপি করে। এক প্রকার হাই সিকিউরিটি চেকআপ শেষে আমরা ফাইনালি কুতুব মিনার কমপ্লেক্সের ভিতরে এন্ট্রি নিলাম। ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিলাম কুতুব মিনারে। প্রবেশ কুপনটি অবশ্যই সঙ্গে রাখতে হবে, কারণ বের হওয়ার সময় কুপনটি জমা দিলে তারপর বের হতে দিবে, অন্যথায় জরিমানা হবে। কুতুব মিনার দেখতে চলে আসলাম। হিস্ট্রিক্যাল আর্কিটেক্ট দেখতে কার না ভালো লাগে। চলুন আজকে আপনাদেরকে কুতুব মিনার ঘুরে ঘুরে দেখাবো। কুতুব মিনার কমপ্লেক্সে প্রবেশ করার সাথে সাথেই আমরা বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ দেখতে পেলাম। Wow. See? This is really beautiful. এই চত্বরটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 2006 সালে সর্বোচ্চ পরিদর্শিত সৌধ ছিল এই কুতুব মিনার, যার পর্যটকের সংখ্যা তাজমহলের চেয়েও বেশি ছিল, প্রায় 39 লাখ। আমরা প্রথমে যে স্থাপনা দেখে হতবাক হয়ে গিয়েছিলাম তা হলো এই আলাই মিনার। 1300 খ্রিস্টাব্দের আগে আলাউদ্দিন খিলজি আলাই মিনার নির্মাণ শুরু করেন। আলাউদ্দিনের ইচ্ছা ছিল এই মিনারটি কুতুব মিনারের চেয়ে উচ্চতায় দ্বিগুণ করার। 1316 খ্রিস্টাব্দে আলাউদ্দিনের মৃত্যুর আগ পর্যন্ত এই মিনারের নির্মাণটি 82 ফুট পর্যন্ত হয়েছিল। আলাউদ্দিনের মৃত্যুর পর মিনারটি পরিত্যক্ত হয়ে যায়, কারণ আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর তার উত্তরসূরিরা এই মিনারের পুনরায় নির্মাণ কাজ শুরু করেননি। বাট এই মিনারটি দেখতে এত সুন্দর আর এটার ওয়াইড এত বড়, যেটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে। আর চিন্তা করো যে এত বড় একটা মনুমেন্ট বানাইতেছে, পাথরগুলো কিভাবে আটকানো হয়েছে এখানে, যেটা অ্যাকচুয়ালি বিস্ময়কর। আমরা ঘুরছি কুতুব মিনার কমপ্লেক্সের এক পাশে। এই কমপ্লেক্স দিল্লির মহরৌলিতে অবস্থিত। এইগুলো হলো দিল্লির সালতানাতের স্মৃতিস্তম্ভ ও ভবনের ধ্বংসাবশেষ। এই কমপ্লেক্সে ধর্মীয় ব্যক্তিত্ব সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের নামানুসারে কুতুব মিনার নির্মাণ হয়। এই মিনারটি এতই উঁচু যে এই কমপ্লেক্সের সব জায়গা থেকে মিনারটি দেখতে পাওয়া যায়। এবারে আমরা যাচ্ছি ইলতুৎমিশের সমাধিতে।
দিল্লি সালতানাতের দ্বিতীয় সুলতান ইলতুৎমিশের সমাধি 1235 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এই স্থাপনাটির প্রত্যেকটি দেয়ালে আরবি হরফে খোদাই করা, যা দেখতে অসাধারণ। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের গর্ডন স্যান্ডারসন কর্তৃক 1914 খ্রিস্টাব্দে খননকালে এই সমাধি স্থাপনাটি আবিষ্কৃত হয়। এখন আমরা যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছি তা কুতুব মসজিদ বা কুওয়াত উল ইসলাম মসজিদের ধ্বংসাবশেষ। দিল্লির প্রথম প্রাচীন ও বৃহৎ মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদটি ভারতের ইসলামিক বিজয়ের পর দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ। এই জামে মসজিদের নির্মাণ কাজ 1193 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। এই মসজিদটি 141 ফুট বাই 105 ফুট পরিমাপের জায়গার উপর নির্মিত, যা 1210 খ্রিস্টাব্দ থেকে 1220 খ্রিস্টাব্দের মধ্যে স্থাপিত। মসজিদের বাহিরে ও ভিতরে কক্ষের মাঝে সর্বোচ্চ 16 মিটার উঁচু পাথরের দেয়াল, যা 1196 খ্রিস্টাব্দে যুক্ত করা হয়েছিল। মসজিদের প্রায় সব দেয়ালে আরবি আয়াতের শিলালিপি আছে। একবার ভাবুন তো, 1100-1200 খ্রিস্টাব্দে তৈরি করা একটা মসজিদ কত বড় আর কত সুন্দর ছিল, অথচ আজ এই উঁচু আর সুন্দর মসজিদটি একদমই ধ্বংসপ্রাপ্ত একটা স্থাপনা। এবার আসি এই জায়গার প্রধান নায়ক কুতুব মিনারের দিকে। এই মিনার বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। লাল বেলে পাথরের নির্মিত এই মিনারটির উচ্চতা 238 ফুট লম্বা। ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে এই মিনারের নির্মাণ কাজ শেষ হয়। আফগানিস্তানের জাম মিনারের অনুকরণে এটি নির্মিত হয়। 5 তলা বিশিষ্ট মিনারের প্রতিটি তলায় রয়েছে ঝুলন্ত বারান্দা। মিনার লাল বেলে পাথর দিয়ে তৈরি, যার আচ্ছাদনের উপর পবিত্র কোরআনের আয়াত খোদাই করা। এই মিনার নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবেক এবং শেষ করেছিলেন তুগলক রাজবংশের দিল্লি সুলতান ফিরোজ শাহ তুগলক। এই মিনারের আশেপাশের ভবন ও স্মৃতিস্তম্ভ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ইউনেস্কোর তালিকাভুক্ত। আসুন এবার ঘুরে আসি আলীর দারওয়াজা থেকে। এই মসজিদের দক্ষিণ দিকে অবস্থিত প্রবেশদ্বার। সুলতান আলাউদ্দিন খিলজি 1311 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন।
গম্বুজ বিশিষ্ট এই প্রবেশদ্বারটি লাল বেলে পাথর ও সাদা মার্বেলে অলংকৃত। এটি তুর্কি কারিগররা নির্মাণ করেন। ভারতের প্রথম ভবন যার নির্মাণ ও অলঙ্করণে ইসলামিক স্থাপত্যের নীতি ব্যবহার করা হয়েছে। এই প্রবেশদ্বারের পাশে ইমাম জামিনের সমাধি রয়েছে। এছাড়াও এই কুতুব মিনার কমপ্লেক্সে আলাউদ্দিন খিলজিরও সমাধি রয়েছে। কুতুব মিনার দেখা শেষ করে আমরা রওনা দিই ইন্ডিয়া গেটের দিকে। অটোতে আমাদের নিয়েছিল 150 রুপি। ফাইনালি চলে আসলাম আমরা ইন্ডিয়া গেটে। রাস্তার এই পারে আমাদেরকে নামিয়ে দিয়েছে, নিচে আন্ডারপাস দিয়ে তারপরে যাব ইন্ডিয়া গেটের কাছে। দেখাবো আপনাদেরকে ইন্ডিয়া গেট। অটো থেকে নেমে আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করি, যার একটা হলো এই ভেলপুরি, পার প্লেট 20 রুপি করে। এই ভেলপুরির সাথে বাংলাদেশের ভেলপুরির কোনো মিল নেই। এই ভেলপুরি আসলে ঝালমুড়ি। লোকাল ফুড ভেলপুরি, বাংলাদেশে যেটা হচ্ছে ঝালমুড়ি বলে, যা একটু ডিফারেন্টলি বানাইছে, দেখি কেমন লাগে। মজা আছে। ঠিক। স্ট্রিট ফুড খাওয়া শেষ করে আমরা আন্ডারপাস ইউজ করে চলে এলাম রাস্তার অপর পাশে, যেই পাশে ইন্ডিয়া গেট অবস্থিত। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। প্যারিসের আর্ক দে ট্রিউম্ফের আদলে 1931 সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স। আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিরক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথরের তৈরি। এই ইন্ডিয়া গেট রাষ্ট্রপতি ভবনের সামনে বিশাল বড় এরিয়া নিয়ে অবস্থিত। এই জায়গাটা অনেক সুন্দর এবং ইন্ডিয়ার প্রচুর মানুষ প্রতিদিন বিকেলবেলা এখানে ঘুরতে আসে। প্রায় সন্ধ্যা পর্যন্ত এখানে সময় কাটিয়ে আমরা চলে গেলাম পাহাড়গঞ্জ এরিয়াতে। এই পাহাড়গঞ্জ এরিয়াটা মূলত হোটেল এবং মার্কেট জোন। এখানকার হোটেলে প্রচুর ফরেন টুরিস্ট থাকে, যার ফলে এই এরিয়া সম্পূর্ণ মার্কেটে পরিণত হয়েছে। এখানে সবকিছুই পাওয়া যায়, তাই আমরাও টুকটাক এখান থেকে শপিং করেছি। এবং সন্ধ্যার নাস্তা হিসাবে ম্যাগি খেয়েছি, পার প্লেট 30 রুপি করে। অবশেষে আমাদের ইন্ডিয়া ট্যুর এখানেই সমাপ্ত হলো। সিমলা, মানালি, দিল্লি টানা 9 দিনের ট্যুর শেষে আমাদের ঢাকায় ব্যাক করার সময় হয়েছে। আমাদের পরবর্তী ব্লগ থাকবে 5 ফেব্রুয়ারি আর্লি মর্নিং এর ফ্লাইট নিয়ে কিভাবে দিল্লি থেকে ঢাকায় ব্যাক করলাম। আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল।